সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে। আপনাদের সঙ্গে আছি আমি মীর তৌফিক হোসেন। দর্শক, আপনারা জানেন এই সময় আমরা সাধারণত সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি, সাথে দিনের উল্লেখযোগ্য কিছু সংবাদ বিশ্লেষণের চেষ্টা করে থাকি। সাম্প্রতিক এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমার সাথে আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আরও আছেন মোস্তফা কামাল, লেখক, সাংবাদিক এবং কলামিস্ট। আপনাদের দুজনকে আমন্ত্রণ এনটিভি স্টুডিওতে। আমি অনুষ্ঠানের শুরুতেই যেটি বলেছিলাম যে আমরা দিনের কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে আজকে আলোচনা করে থাকবো। তার আগে এনটিভি নিউজের হেডলাইনগুলো আমরা একটু দেখে নিই। যেখানে দেখতে পাচ্ছি আমরা তারেক রহমান, আনোয়ার ইব্রাহিম ফোনালাপ, শিগগিরই গ্যাস সংকটের সমাধান আশা। আজ রাষ্ট্রপতি দায়িত্ব নিয়েছেন বঙ্গভবনে হাফিজউদ্দিন আহমেদ, এবং রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকার এবং সিইসির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়া হবিগঞ্জে ছাত্রদল এনসিবির সংঘর্ষ হয়েছে, নাসিরউদ্দিন সার্জিস সহ আহত 10 জন। এই বিষয়গুলো আজকে আমাদের আলোচনায় থাকবে। শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি, মোস্তফা কামাল ভাই, বর্তমানে যে সংকটটি আমরা বেশি আমাদের ভোগাচ্ছে সেটা হচ্ছে বর্তমান গ্যাস সংকট। আমরা জানি যে আমাদের যে এফএসআরও রয়েছে সমুদ্রে, ফ্লোটিং গ্যাস স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট, সেখানে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় প্রতিদিন 110 কোটি ঘনফুট গ্যাস আসার কথা ছিল, কিন্তু 50 কোটি ঘনফুটের কম এখন সরবরাহ হচ্ছে। তার ক্রাইসিসটা সারা বাংলাদেশি অর্ধেক ওরকম সারা বাংলাদেশে আমাদের ভোগাচ্ছে। এটা প্রায় সপ্তাহখানেক হয়ে গেল এবং আরও কিছু সময় লাগবে, কিন্তু সরকারের পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে না আসলে কতদিন সময় লাগবে। সরকার স্টেপ নিচ্ছে। আজকে আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। প্রায় দীর্ঘ সময় লাগছে আমাদের। এ ধরনের ক্রাইসিস অর্থাৎ এলএনজি, এগুলো সব যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটতেই পারে। তো ইমার্জেন্সি কিছু প্ল্যান তো সবসময় দরকার, যেহেতু আমরা এ ধরনের সার্ভিসগুলো নিচ্ছি। সেক্ষেত্রে আসলে আমাদের এ ধরনের সমস্যা তো যদি আরও বড় আকারে হতো, আজকে তো প্রায় 10 দিন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে প্ল্যানিং স্টেজে কি ঘাটতি রয়েছে বলে মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। খুব যৌক্তিক একটা জায়গায় আপনি ধরেছেন। এ ধরনের বিষয়ে সমস্যা থাকবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়। আর সমস্যার সমাধানের অন্যতম শর্ত হচ্ছে সমস্যা স্বীকার করে নেয়া। তো এবার অন্তত একটু লক্ষণ ভালো যে সমস্যা যে আছে সেটা সরকারের দিক থেকে দ্রুত স্বীকার করা হয়েছে। কোনো সমস্যা নেই, এ ধরনের অহমিকার দিকে সরকার যায়নি। খুব খেয়াল করবার মতো বিষয় এটা। গতকালকে সম্ভবত প্রতিমন্ত্রী বলেছিলেন যে 7 দিনের মধ্যে ভালো কিছুর আশা করা যায়। সেটা অবশ্য তিনি মোটামুটি ব্যক্তিগত আশাবাদের কথা বলেছেন, আবার সরকারের কিছু চেষ্টার কথাও বলেছেন। তো মন্ত্রীর জায়গা থেকে বা সরকারের শীর্ষ পদ থেকে যখন স্বীকার করা হয়, আমরা অভ্যস্ত হচ্ছি যে তারা সেটাকে কয়েকদিন ধরে অস্বীকার করেন। মোটামুটি বেশ কয়েকটা দিন কাটিয়ে দেন অস্বীকার করতে করতে। এরপরে কিছু আন্দোলন হয়, কিছু গালিগালাজ হয়, কিছু সমালোচনা হয়, এরপরে একটা পর্যায়ে গিয়ে স্বীকার করেন। স্বীকার করে এবার বলেন যে আসেন সবাই মিলে সমস্যার সমাধান করি। তো এই ধরনের সমস্যা কিন্তু সবাই মিলে সমাধান করার বিষয় নয়, কারিগরি বিষয়। তো ওই জায়গায় আমরা আশাবাদী হতে পারি, যেহেতু এবার সমস্যা স্বীকারও করেছেন এবং গতকাল বোধ বলেছেন 7 দিন অপেক্ষা করতে। তো যেহেতু কথা দিয়েছেন, আশা করি তারা প্রথাগত জায়গা থেকে যেহেতু একটু সরেছেন, যে সমাধান করবেন কথাই দিয়ে ফেলেছেন, অস্বীকারের পর্বে যাননি, আমরা আশা করব যে যত দ্রুত সম্ভব সেটার একটা ফয়সালা হবে। কারণ এখানে বরাবর দেখা গেছে এ ধরনের সমস্যা কিছুদিন গোপন করা হয় আর এটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হয়, অথবা দোষার উপর একটা চেষ্টা করা হয় কয়েকদিন। এবার সেটা হয়নি। অর্থাৎ আমরা কেন বলছি আমি কথাগুলো, অভ্যস্ততার একটা বিষয় আছে। দীর্ঘদিন আমরা অভ্যস্ততা হচ্ছে আমি একটা গোলমাল করেছি, ওই গোলমালের মধ্যে দায়ী করে বলবো আপনাকে কোনো না কোনোভাবে। আবার রাজনৈতিক দলে সম্পৃক্ত থাকলে কিন্তু সুবিধা আছে, মোটামুটি একটু সুন্দর করে আওয়াজটা দিতে পারলে হয়, বাদ বাকিরা সবাই এটা মাথা নাড়ে বা হাঁ হাঁ করে। তো এবার একটু ব্যতিক্রম আছে, আশা করি আমরা সমাধান হবে। এই কারণে একটা উদাহরণ টানতে চাই। এর আগে যখন জ্বালানি তেল নিয়ে গোলমাল হলো, সারা দেশে এক ভয়ানক কাণ্ডকীর্তি, লাইনের পর লাইন, সেটা দিনে শুরু হয় নাকি রাতে শুরু হয়, কখন শেষ হয় কিচ্ছু বোঝা যায় না। সমান্তরালে আমরা পেতে থাকলাম যে ডিসপেন্সারি তো ডিজেল পাওয়া যায়, পেট্রোল পাওয়া যায়, কসমেটিক্সের দোকানও পাওয়া যায়। এক আচানক কাণ্ড। কিন্তু
যখন সরকারি দল আর বিরোধী দল একদিন সংসদে হালকা একটু আলোচনা করলো যে আসেন না আমরা একটু মিলেমিশে প্রবলেমটা সলভ করি, সরকার দ্রুত রাজি হয়ে গেল বিরোধী দলের প্রস্তাবে। একটা কমিটিও করা হলো, কমিটি কিন্তু ফাংশন করলো না, মাত্র কমিটি করা হলো। তাও কমিটি বলতে বলো যে নাম দেন, বিরোধী দল থেকে নাম দেয়া হলো, সরকারি দলের কয়েকজন। পরদিন দেখা গেল ম্যাজিকের মতো কোথাও কোনো লাইন নাই, জটলা নাই, ডিসপেন্সারির দোকানে ওষুধে বিক্রি হয়, তেল গ্যাস বেচা হয় না। আচানক কাণ্ডের মধ্যে আমরা পড়ে গেলাম। তাতে করে আমরা একটা রাজনৈতিক মোটামুটি অবস্থা বুঝলাম যে এখন যারা সরকারি দল আর বিরোধী দল, তারা যদি কোনো ইস্যুতে সুন্দর করে এক হতে পারেন, বাংলাদেশের এরকম অনেক সমস্যা আছে, দ্রুত সমাধান হতে বাধ্য। এখন কেন বাধ্য, রাজনীতির কি ম্যাজিক ওখানে আছে, ওইটা আরেকটা বিষয়। রাজনীতিবিদরা অবশ্যই কোনো না কোনো ভাবে, কমিটি ছাড়াও তো দামও বৃদ্ধি করা হয়েছিল, দাম বৃদ্ধি তাতেও মানুষ করার পরে কিন্তু তাতেও মানুষ আপত্তি করেনি এবং মানুষ এখনো কিন্তু আপত্তি করে না যে দাম বাড়ান কিন্তু জিনিস সাপ্লাই দেন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রপারলি কাজ করে। জি, ওই প্রশ্নে আমি একটু এই অভিজ্ঞতা দৃষ্টি একটু আশাবাদী হতে চাই। তার উপর প্রধানমন্ত্রীও সর্বোচ্চ অ্যাটেনশন দিয়েছেন বিষয়টাতে, এটা আমাদের জন্য অবশ্যই একটা ভালো দিক। আর যেহেতু এলএনজির উপর আমাদের ডিপেন্ডেন্স এখন বেড়ে গেছে, হুট করে যে যতই কথা বলি যারা আমরা কারিগরি বিষয় নিয়ে কাজ করছি, হুট করে আসলে গ্যাসের উৎপাদন বাড়ানো সম্ভব না, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। জিটিসিএল বা পেক্সকে আরো এক্সপ্লোরেশনের কাজ করতে হবে। সরকারের চেষ্টা যে আছে ওটা কিন্তু আবার দৃশ্যমান। সেই ক্ষেত্রে বিরোধী দল যদি অন্তত এই ধরনের ইস্যুতে, কারণ তেল বলেন, গ্যাস বলেন, পেট্রোল বলেন, এগুলোর মধ্যে কিন্তু জাতীয়তাবাদী তেল নাই, জামাতি পেট্রোল নাই, এদের কোনো চিহ্ন নাই, রাজনৈতিক চিহ্ন নাই। এই বিষয়গুলো সবার জন্য দরকার। তো আপনার এই অনুষ্ঠান থেকেও আমরা বোধহয় সবাই এই বিষয়ে অন্তত একমত, জাতীয় ইস্যুতে রাজনীতি কেউ করি আর না করি, যে এই ধরনের বিষয় নিয়ে যত শর্ট কোর্সে সলভ করা যায় বিষয়টা, সেটাই মঙ্গলজনক। আতিকুর রহমান ভাই, আপনার কাছে এই বিষয় নিয়ে জানতে চাচ্ছিলাম যে এলএনজি আমদানির উপর আমাদের অতি নির্ভরতা যেটা ছিল, আমরা আসলে বিগত সরকারগুলোতে দেখেছিলাম, এবং কি গ্যাস সেক্টর, গ্যাস ফায়ার যে পাওয়ার প্ল্যান্টগুলো ছিল, তার মূল উৎস ছিল আমাদের এলএনজির উপর আমদানি নির্ভরতা। এই অতি নির্ভরতা কি আমাদের এই মাঝে মধ্যে যে সংকটগুলো তৈরি করছে অন্যতম প্রধান কারণ, বা বর্তমান সরকারের মোটরটা কিরকম হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের বাংলাদেশটা যখন আমরা দেখে আসছি, যখন থেকে আমাদের বুঝ হওয়া শুরু হয়েছে, আমরা যখন সংকটটা একদম আমাদের তীব্রতর হয়, তখন আমরা আসলে সবাই নড়ে সরে বসি। কিন্তু এই প্রবলেমটা যাতে করে তৈরি না হতে, সংকটটা না হতে পারে, এই জন্য আসলে আগে থেকে কোনো ধরনের টেকসই পরিকল্পনা আমরা আসলে দেখি না বাংলাদেশে। সেটা যে কোনো ক্ষেত্রে আপনি বলুন না কেন, মানে যখনই যেখানে সমস্যা দেখা যায়, সেখানে দেখা যায় নানাগুলো সেখানে কারণ, যেটা সুযোগ ছিল আগে থেকে ভূমিকা রাখা, পরিকল্পনা নেওয়া, এই ধরনের কোনো একটা ইস্যু আসলে আপনি বিকল্প কী ব্যবস্থা গ্রহণ করবেন সে ব্যাপারে আপনাকে একটু হোমওয়ার্ক করা, এগুলো আসলে আমরা দেখি না। মানে আমাদের হয়েছে কি, যারা যখনই ক্ষমতা আসেন, রাজনীতি এত বেশি প্রাধান্য পায়, জনগণের যে চাহিদা যেগুলো আপনি মিট আপ করবেন যাতে কোনো সংকটে না পড়ে, আসলে সেগুলো নিয়ে আমাদের মন্ত্রীরা খুব বেশি সময় দেওয়ার সুযোগটা পান না। এরপরে অনেকটা তো দায় চাপানোর সংস্কৃতি আছে। কিছু কথা মোস্তফা ভাই বলেছেন, আমি বেশ কিছু জায়গায় শো করতে গিয়ে একটা প্রশ্নের মুখোমুখি হয়েছি যে তেল সংকট হয়েছে বিরোধী দলের কারণে। কেন হয়েছে? বিরোধী দল যত বাইকার আছে সবাইকে প্রতিদিন 500 করে টাকা দিয়েছে, 500 করে টাকা দিয়ে সরকারকে বিব্রত করার জন্য লম্বা সময় তারা এই লাইনটা কে হয়েছে মানে ধরে রেখেছে। বিশাল একটা বাজেট হয়েছে। এবং যখন বিরোধী দলকে মূল্যায়ন করেছে পার্লামেন্টে, তখন বসে এই দেখেন পরের দিন আর কোনো কি নেই। অথচ জনগণ যেটা আস্থা পেয়েছে যে এবার সরকার বিরোধী দল সবাই একই জায়গায় আসছে, সুতরাং সমাধানটা হবে, সেটাকে উল্টো ব্যাখ্যা দিয়ে যে দায় চাপানোটা। আমরা অনেক আগ থেকে বলেছি যে আপনারা আসুন আলোচনা করেন, এটা একটা আন্তর্জাতিক সংকট, এটা আমাদের একক কোনো সরকারের দায় নয়। আমরা যখন খুব যৌক্তিক কথা, তখনও কিন্তু বলছে না এটার বিরুদ্ধে আমাদের ইন্ধন আছে। বিরোধী দল নেতা একদিন গিয়েছেন পেট্রোল পাম্পে, সেটা নিয়ে সমালোচনা করা হয়েছে। এটা হচ্ছে আসলে বাংলাদেশের সমস্যাটা। দেখুন, আমাদের যতগুলো ইস্যু সামনে আসে, আমরা মনে করি এটার একটা টেকসই পরিকল্পনা থাকা উচিত, বিকল্প অ্যারেঞ্জমেন্ট থাকা উচিত। সংকট যখন হয় তখন যদি আপনি উদ্যোগ নেন, কারণ এটি তো আগেও কিন্তু নেওয়ার সুযোগ আছে, সেটা আমরা কেন আসলে নিচ্ছি না? আমাদের বাংলাদেশে কি বললে মানে ভুল হবে, আমাদের কিন্তু প্রত্যেকটা সেক্টরেই গত 17 বছর ধরে এমনকি স্বাধীন হওয়ার পর থেকেই প্রত্যেক সেক্টরে মাস্টার প্ল্যান হয়েছে, পরিকল্পনা মাস্টার প্ল্যানগুলো এক্সিকিউশনও হয় কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু এক্সিকিউশনের পরে ইমপ্লিমেন্টেশন স্টেজে
আমরা জনগণ তার গোলমালটা আমরা ওখানেই রয়ে জনগণ যায় তার মনে হয়। সুবিধার আসলে পাই না, জি। আমরা ভুক্তভোগী হয়ে যাই। অনেক আমরা শুনি সব কিছু হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত এসে আমরা জনগণের সঙ্গে সাফার করতে হয়। কিন্তু ওই যে এতগুলো পরিকল্পনা নেওয়া, এতগুলো আপনি এক্সিকিউটিভ প্ল্যান আপনি নিয়েছেন, তো সেটার যে জনগণ সুফল পাওয়া, জনগণ সুফলটা সেখানে পাচ্ছে না। তা আমরা বলবো ইস্যুতে সরকার যেহেতু কিছুটা স্বীকার করে নিয়েছেন এবং সরকার উদ্যোগ গ্রহণ করুক, অতি দ্রুত এই প্রবলেমটা সলভ হোক, মানুষের কর্মঘণ্টাটা আসলে বেঁচে যাক। মানুষ কিন্তু আসলে খুব অসহায় অবস্থানে পড়ে গেছে। আমি দীর্ঘ লাইন হচ্ছে, আমাদের যারা গাড়ি চালাচ্ছেন তাদের হলো কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং যাত্রীদের ব্যাপক ভোগান্তি হচ্ছে বহু জায়গায়। এর সাথে কিন্তু পণ্য পরিবহনও কিন্তু দাম বেড়ে যাচ্ছে। আপনি দেখেন দ্রব্যমূল্য বাজারে কিন্তু আগুন চলতেছে এখন, সব দিনের 3 গুণ দাম বেড়েছে। ওই যে বলে যে আসতেছে না, তো দ্রুত সরকার সমাধান করুক। আশা করি সরকার উদ্যোগ নিলে যে কোনোভাবে হোক এই যাত্রায় জনগণকে তারা ভোগান্তি থেকে মুক্তি দিতে পারবে, এতটুকু আমি বলবো আপনাকে। কামাল ভাই, আরেকটা বিষয় আজকে যেহেতু নিউজ এসেছে আপনি দেখেছেন যে পদ্মা অয়েলে জেট ফুয়েলের ভেজাল তেল পাওয়া গেছে, যেখানে অ্যাসিড এবং পানির পরিমাণ পাওয়া গেছে ল্যাবের 17টি নমুনা। এমনিতেই আমরা গ্যাসের সংকটের মধ্যে আছি। আবার গত দুদিন আগে আমাদের একটা রিপোর্ট এসেছে দেশের 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনাও ঘটেছে। আজকে পেয়েছি জেট ফুয়েলের মধ্যে ভেজাল। অর্থাৎ একদিকে তো সংকট রয়েছে, তার থেকে হচ্ছে এ ধরনের নিউজগুলো স্বাস্থ্যগত এবং জেট ফুয়েলের এই তেলের রিপোর্টটি হয়তো সরকার ব্রিফ করবে আগামীকালই। এই বিষয়গুলো তো অ্যালার্মিং আমাদের জনসাধারণের জন্য। এই বিষয়টা কি আসলে কিভাবে, যেহেতু হয়েছে সরকার ব্রিফও করবে, আসলে কোন জায়গায় আটকানো গেলে এগুলো থামানো সম্ভব? জি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের চর্চাগত একটা বিষয় আছে, স্বভাবগত একটা বিষয় আছে, সম্ভবত বাঙালি সমাজে এটা বেশি, যে ঘর পোড়ার মধ্যে আলো পোড়া খাওয়া। যত বড় বিপদে হোক ওখান থেকেও কোনো বাড়তি মুনাফা হাসিল করা যায় কিনা, হাতানো যায় কিনা, এটা আমাদের বোধহয় অনেকটা মজ্জাগত হয়ে গেছে। যে কারণে বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বেশি বলা হয় যে ঘর পোড়ার মধ্যে আলো পোড়া খাওয়া। ঘর পুড়ে যাচ্ছে, ওখানে আরেকজনের সুবিধা মতো আলোটা পুড়ে খায়। এবার আরেকটা ঘটনা কিন্তু দেখা গেল, এমনিতে আমরা একটা জ্বালা যন্ত্রণার মধ্যে আছি, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, রাজনৈতিক অবস্থাও কিন্তু খুব একটা সুখকর নয়, কাঙ্ক্ষিত পর্যায়ে নয়। জ্বালানি সেক্টরে একটা গোলমাল আছে, বিদ্যুৎ সহ। এই সময়ে যেখানে তার উপর 5 আগস্ট পরবর্তী একটা মেসেজ আমরা ধারণ করি, মুখে বলি, এই সময়ের মধ্যে এরকম কাণ্ডকীর্তি আমাদেরকে কিন্তু উদ্বেগ জাগাচ্ছে। প্রশ্ন যাচ্ছে, সমস্যাটা কি চলে আসছিল এতদিন ধরে, নাকি শুরু হওয়া মাত্রই আমরা শনাক্ত করতে পেরেছি? এভাবে যদি নেই যে অন্তত শনাক্ত তো করতে পেরেছি, তাহলে দ্রুত পদক্ষেপ এখানে দরকার। কে কি মনে করলো ওইদিকে তাকানো বোধ জরুরি নয়, এটা একদম আমি ফরজিয়াত বলবো যে জরুরি পদক্ষেপ। এবং এই পদক্ষেপ নিতে গেলে সরকার যদি কোনো পদক্ষেপ নেয়, আমার মনে হয় না বিরোধী দল কোনো বাধা দেবে। তারা ঝগড়াঝাটি করে, অনেক অনেক বাহাস করে, মারামারিও করে কোথাও কোথাও, কিন্তু 24-এর 5 আগস্ট থেকে তারা যদি কোনো শিক্ষা নিয়ে থাকেন, আমার বিশ্বাস দ্রুত এই বিষয়ে তারা একটা হস্তক্ষেপ করবেন। এই সরকারটা ক্ষমতায় এসেছে খুব একটা বাজে সময়ে, কেউ স্বীকার করুক আর না করুক। আবার এই সরকারটা কিভাবে ক্ষমতায় এসেছে, শুধু দলীয় সমর্থনে ক্ষমতায় আসেনি। মানুষ অপেক্ষায় ছিল যে একটা নির্বাচিত সরকার আসলে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। কারণ ডক্টর ইউনূসের 1.5 বছরে আপনি খেয়াল করে দেখবেন, কোথাও ছোট্ট একটা সমস্যা দেখা দিল, আমরা বলে উঠতাম যে একটা নির্বাচিত সরকার আসলে আসলে ঠিক হয়ে যাবে। সেটা যদি এখন মাগুরায় আসিয়া আদর্শিত হোক আর আপনার মেট্রো রেলের বেয়ারিং খুলে পড়ুক, তখন আমরা বলতাম যে একটা নির্বাচিত সরকার আসলে সমাধান চলে আসবে। কিন্তু আমরা ওখানে আশাহত হয়েছি। নির্বাচিত সরকার আসার পরও আমরা দেখলাম যন্ত্রণা। এই নির্বাচিত সরকারটি এসেছে ক্ষমতায় রোজা মুখে নিয়ে। রোজা কিন্তু একটা সেন্সিটিভ সময় বাংলাদেশে, বিশেষ করে অর্থনীতির জন্য। সরকার সামলিয়েছে কিন্তু মন্দ না, বিরোধী দলও সহযোগিতা করেছে। কিন্তু দিন যত যাচ্ছে আমরা দেখলাম এ ধরনের দুষ্টামি ব্যাপক বাড়ছে। সরকারের অবশ্যই এদিকে পেছনে তাকানো উচিত নয়। কারণ এবারে যে সময়ে বাজেটটা দেওয়া হয়েছে, বাজেটটা দেওয়া তো খুব কঠিন কাজ ছিল। মাত্র 3.5 মাসে একটা বাজেট দেয়া এত সহজ ছিল না। কিন্তু সম্ভবত দেশ স্বাধীনের পরে শেখ মুজিবুর রহমান একবার বলেই ফেলছিলেন, মানুষ তাতে আপত্তি করে নাই, যে 3 বছর কিছু দিবার পারম না। ওনার ভাষা এরকম। এবারও যদি সরকার ক্ষমতায় এসে বলতো যে আগামী কয়েক বছর কিছু দিতে পারবো না, কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা ওই রকমই ছিল,
তো এরপর অর্থনীতি কিন্তু একটু একটু করে, খুব না এগুলেও অন্তত একটা স্থিরতার মধ্যে ছিল। রোজার মাসে জিনিসের দামপত্র বাড়েনি, এরপর আমরা মোটামুটি চলছিলাম। কিন্তু গত কয়েকদিন আপনি খেয়াল করে দেখুন, বাজারে জিনিসপত্রের দাম অযৌক্তিকভাবে বেড়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কারণে অকারণে, আপনি এখনো জানেন না 5 মিনিট পরে আমরা যে কোন এক মারামারি বা সংঘর্ষের খবর পাবো না। কামাল ভাই, আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। আমি যে বিষয়টি, যেহেতু আমি গ্যাস এবং জ্বালানি সংকট নিয়ে আছি, আতিক ভাই, এই বিষয়টি মানে বিরোধী দলের পক্ষ থেকে যদি দেখেন, জ্বালানি খাতে স্বচ্ছতা এবং সুশাসন নিশ্চিত করতে হলে, একটু তো আমরা দেখলাম যে ডিজেলে ভেজালে একটা খবর পাওয়া গেল, আমরা তেলের সংকট ফেস করেছি 2 মাস আগে, গ্যাস সংকট ফেস করছি। জ্বালানি খাতে স্বচ্ছতা এবং সুশাসন নিশ্চিত করতে হলে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত? সেটা নীতিমালা প্রণয়ন করতে হবে আমাদেরকে আসলে। নীতিমালা তো রয়েছে। হ্যাঁ, নীতিমালা প্রণয়ন এবং সেটাকে এক্সিকিউশন করা, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এবং সরকারের সদিচ্ছা লাগবে। দেখুন, আমরা সব কিছু কিন্তু দায় দিয়ে দিই এর উপরে। আমি মনে করি সরকারের সদিচ্ছা লাগবে এবং স্বচ্ছতার দিকটাকে সরকারের ইনশিওর সেখানে করতে হবে। আমাদের প্ল্যানটা কিন্তু অনেক সুন্দর হয়, বহু সুন্দর প্ল্যান আমরা নিই, কিন্তু আমাদের বাস্তবায়ন প্রক্রিয়া অনেক ধরনের ত্রুটি সেখানে আছে। বলে না যে আমলাতান্ত্রিক কিছু বিষয় আমাদের এখানে থাকে, অনেক কিছু করতে দেয় না, নানাবিধ সুবিধাভোগী লোকেরা সেখানে থাকে, যারা আসলে, আমরা মনে করি এই জায়গাতে সরকারকে সর্বোচ্চ স্বচ্ছতা অবলম্বন করতে হবে এবং যারা এই দায়িত্ব থাকবেন তাদের জবাবদিহিতা থাকা প্রয়োজন, যাতে করে কোনোভাবে কোথাও মিসম্যানেজমেন্ট না হয়, যাতে করে কেউ এই জায়গাতে এসে হস্তক্ষেপ করে এটা বিব্রতকর পরিস্থিতি আমাদেরকে সেখানে ফেলতে না পারে। মোট কথা হচ্ছে আমাদেরকে জবাবদিহিতা বাড়াতে হবে এবং শুধু সব ক্ষেত্রে, শুধু এই ক্ষেত্রে না, আমি বলি সব ক্ষেত্রে আমাদের স্বচ্ছতা বাড়ানোর প্রয়োজন। নীতিগুলোকে আমাদের আপডেট করতে হবে। দেখুন, আমি একটা নীতিমালা আপনি করেছেন, যে সময় সময় কিন্তু পরিবর্তন হয়ে যায়, কোনটা পরিবর্তন আনতে হবে সেগুলো কিন্তু সরকারকে ভাবতে হবে। একই নীতিমালা নিয়েছি, তার ভিত্তিতে হয়তো আমি লম্বা টাইম কিন্তু এটা করা যায় না, পরিবর্তন করতে হবে এবং এটা বিশ্বের সাথে আপনাকে তাল মিলানো। দেখুন, আমরা এমন একটা দেশে আছি, অনেক কিছু চাইলে কিন্তু আমরা পারি না। আপডেট আমাদেরকে আসলে ভাবতে হবে না, আমরা যতটুকু ভাবি আমাদের ভাবনাটা আসলে খুবই সংকীর্ণ পরিসরে আমরা কিন্তু ভাবি আসলে কি করা যায় এবং বিশ্ব এই দিকগুলো কিভাবে তারা আসলে এই চ্যালেঞ্জগুলো ফেস করে, যদি সেগুলোকে সরকার সামনে নিয়ে এসে কর্মপন্থা ঠিক করতে পারে, যদি স্বচ্ছতা থাকে, যদি জবাবদিহিতা শুরু করা, আশা করা যায় এখান থেকে আমরা আসলে বেরিয়ে আসতে পারবো। যারা যেখানে থাকবেন, আন্তরিকতা, দেশের মানুষকে সংকটে ফেলার মধ্যে আসলে কারোই কোনো কৃতিত্ব নাই। মানুষকে ভালো রাখতে পারা, আসলে মানুষ, বাংলাদেশের মানুষের প্রত্যাশা খুবই কম। মানুষ কিন্তু খুব বেশি কিছু সরকার কাছ থেকে চায় না, একটু তাদেরকে লাইফটাকে একটু সহজ করে দেওয়া, সব অ্যাভেলেবেল সে পায়। তো সেগুলো যখন সরকার দিতে পারে না, তখন মানুষের মধ্যে কিন্তু একটা অনাস্থা তৈরি হয়। মানুষ একটা মনে করে আমরা আসলে কোনো সরকার এখানে আছে কি না, অথবা আমাদেরকে এইভাবেই কি আমাদের চলবে, যেটা ভাই কিছুদিন আগে বললেন। দেখে মানুষ কিন্তু অনেকগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, যা আমাদের হয়তো আগের মতো আবার সে জায়গায় আমাদেরকে ফিরতে হবে। আপনি দেখেন, জ্বালানি সেক্টরের তর্জমা করা হয় পাওয়ার সেক্টর, তার মানে শক্তির একটা বিষয় আছে এখানে। একদিকে স্পর্শকাতর বিষয়টা, আবার বাংলাদেশে যে বাস্তবতা, অতীত এবং বর্তমানটা এখনো ওইভাবে তথ্য আমাদের কাছে নেই। চুরিদারির অন্যতম একটা খাত, জোট চুরির একটা অন্যতম খাত। তো এখানে যেটা আমাদের আতিক ভাই খুব যথার্থ বলেছেন, যেখানে নীতিমালা আছে, জি, অর্থাৎ নীতিও আছে, মালাও আছে, আবার পরিকল্পনাও আছে। কিন্তু আমরা মাঝে মধ্যে পরি দেখি, মাঝে মধ্যে কল্পনা দেখি, বাস্তবায়নটা দেখি না। যথার্থ আতিক ভাই বলেছেন যে দরকার একটা কার্যকর পদক্ষেপ। তো এই পদক্ষেপ নিতে গেলে আমি ছোট্ট একটা জিনিস শুধু তুলে ধরতে চাই, যে এই সেক্টরে দুর্নীতি, অনিয়মকে আদর করে একটা শব্দ দিয়ে চিহ্নিত করা হয়, বলা হয় সিস্টেম লস। সিস্টেম লসের একদম সাদাসিধা বাংলা হচ্ছে চুরি, গ্যাস চুরি, একদম চুরি। এই সিস্টেম লস যদি বন্ধ করা যায়, আপনি দেখবেন নীতিমালা বাস্তবায়ন করা বা পরিকল্পনাকে একটা পর্যায়ে নেয়া খুব সমস্যা নয়। বিদ্যুৎ বলেন, গ্যাস বলেন, কোনোটার দামও বাড়ানো লাগে না যদি শুধু চুরিটা বন্ধ করা যায়। এই সরকারের কিন্তু একটা সুযোগ আছে, অবারিত সুযোগ আছে। আবার যাকে বিদ্যুৎ মন্ত্রী বানানো হয়েছে এবার, দক্ষ লোক, আগে প্রতিমন্ত্রী ছিলেন তিনি। এখানে কথাটা বলছি এই কারণে যে বিএনপিকে কিন্তু এই সেক্টরে অনেক বদনাম সইতে হয়েছে, বড় রকমের বদনাম সইতে হয়েছে, অনেক ট্যাগিংও করা হয়েছে। পরবর্তীতে দেখা গেছে যেই মাত্রায় অভিযোগ সাজানো হয়েছিল,
অভিযোগ ওই মাত্রার ছিল না, কিন্তু বিএনপিকে অভিযোগটা- কাবু করে ফেলা হ্যাঁ, হয়েছিল। ফেলা হয়েছে। তো বিএনপি ওখান থেকে যদি একটা শিক্ষা নিয়ে এই বিষয়ে একটা Challenge অ্যাকশনে issue যায়, নিতে পারে। সম্ভবত জামাত ইসলাম অর্থাৎ বিরোধী দল বা সাথে এনসিপি কেউ বাধা হয়ে দাঁড়াবে না। খুব জরুরি প্রয়োজন মনে করে এই কথাটা আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে না বলার চেষ্টা করলাম। সিস্টেম লসের মাধ্যমে এটা আমাদের আসলে যেটা বলছিলাম আমি বিরতির আগে, যে আমাদের আতিক ভাইয়ের সাথে কথা বলছিলাম যে আসলে প্রণয়নটা কিভাবে করা দরকার, সেটা হচ্ছে মানে আমাদের এই সিস্টেম লসের মাধ্যমে যে ক্ষতিটা হচ্ছে সেটা মিনিমাইজ করতে হবে, সে বিষয়ে ল এনফোর্সকে আরো অ্যাক্টিভলি কাজ করতে হবে। ভাইয়া, আজকে যে বিষয়টি এসেছে, আমাদের হবিগঞ্জে একটি ঘটনা ঘটেছে। হবিগঞ্জে জুলাই পদযাত্রায় এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারি, সাজ্জিদ সালাম সাংবাদিক সহ 10 জন আহত হয়েছেন এবং ভাঙচুরও করা হয়েছে। এনসিপি বলছে এখানে ছাত্র দলের নেতাকর্মীরা হামলা করেছে। আসলে 5ই আগস্ট আমাদের শিক্ষা দিয়েছিল অন্যরকম রাজনীতির। সেখানে আমরা সংসদে সেরকম বিরোধী দল এবং সরকারি দলের বহু বিষয়ে বিভিন্ন কমিটিতে উপস্থাপন, কথায় কথা ওয়াকআউট না, এটার পরিবর্তন দেখছি, কিন্তু মাঠ পর্যায়ে রাজনীতি থেকে বের হতে পারছি না আমরা। জি, মাঠ পর্যায়ে আমরা এখনো ওই চর্চায় যেতে পারিনি। কেন পারছি না? মনোজাগতিকভাবে আমাদের পরিবর্তন হয়নি। এটা কেন্দ্রীয় পর্যায়ে থেকে মাঠ পর্যায়ের ফারাকটা কেন? বিস্তর ফারাক, কেন? বিস্তর উপলব্ধিগত কারণে। উপলব্ধিগত কারণটা বলছি এই কারণে, আমরা 5 আগস্ট থেকে শিক্ষা নেয়ার কথা বলছি। শিক্ষা নেয়ার কথা বলছি খালি আওয়ামী লীগকে, যে তোমাদের পতন হয়েছে, তোমরা বিতাড়িত হয়েছে, এখান থেকে শিক্ষা নাও। 5 আগস্ট যারা ঘটালো তাদের যে শিক্ষা নেয়ার কিছু আছে, এই চ্যাপ্টারটা বোধহয় আমরা আনতে চাচ্ছি না। যে উল্টা পাল্টা করলে যে তাদেরকেও কখনো না কখনো এই পরিণতিতে পড়তে হতে পারে। তো এখন তাদের মধ্যে একটা বিতর্ক আছে এবং থাকা অনাকাঙ্ক্ষিত নয়, যে 5 আগস্টে কার ভূমিকা বেশি ছিল। এই বিতর্ক থাকা প্রাসঙ্গিক। কেউ বলবে আমি মিছিল বেশি করেছি, কেউ বলবে যে আমি সংগ্রাম বেশি করেছি, কেউ বলবে আমার মিছিলটার সাইজ বড় ছিল, কেউ বলবে যে আমি নির্যাতিত বেশি হয়েছি মানসিকভাবে, কেউ বলবে শারীরিকভাবে, কেউ বলবে যে আমার দলের বেশি নেতার অপমৃত্যুর শিকার হয়েছে অথবা বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কেউ বলবে যে আমাদের দলের বেশি নেতা গুম হয়েছে। এই বিতর্ক থাকবে, থাকা স্বাভাবিক। কিন্তু এই বিতর্ক করতে গিয়ে এক পক্ষ আরেক পক্ষকে এখন যা করছে, যা বলছে, প্রকারান্তরে তারা যেন আওয়ামী লীগের অভাবটা পূরণ করে দিচ্ছে। যে আগে এই কাজগুলো আওয়ামী লীগ করতে আসে, এখন আমরা নিজেরা করি, আওয়ামী লীগের অভাব পূরণ করি। তো আওয়ামী লীগ কোন কারণে এই পরিণতিতে পড়েছিল তারা তো সবচেয়ে ভালো জানে। গত মাস কয়েক ধরে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় যে হুমকি ধমকিগুলো দেওয়া হচ্ছে পরস্পরের প্রতি, শুধু মুখের কাজের মধ্যে থাকছে না, তারা হাতের কাজেও চলে যাচ্ছে, মাঝে মধ্যে ডিমের কাজে চলে যাচ্ছে, ডিম থেরাপি দিচ্ছে, নানান জায়গায় বাধা দিচ্ছে, দৌড়ানো দিচ্ছে। এগুলো কিন্তু বাজে একটা নমুনা আমরা খেয়াল করছিলাম। হয়তো বিচ্ছিন্ন ঘটেছে কোথাও কোথাও, কোনোটা ভুল বুঝাবুঝি বলে আবার তারা কোলাকুলি করেছে, কিন্তু গত 2-3 দিন ধরে সর্বশেষ হবিগঞ্জে যেটা হলো, এগুলো কিন্তু বাজে বার্তা দিচ্ছে তাদের নিজেদের জন্য। এই যুদ্ধে হয়তো তারা কেউ জিতবেন, কেউ ঠকবেন, কিন্তু তাদের এই যুদ্ধে যে খুশি হওয়ার মতো একটা পক্ষ আছে, হাততালি দিচ্ছেন, খুশিতে বগল বাজাচ্ছেন, এবং আমাদের তাদের এই তর্ক বিতর্ক দেখে যে তারা বলেন যে ওরা তো মাশাল্লাহ আমাদের চেয়ে ভালো এগিয়ে যাচ্ছে, তারাও কিন্তু এটার মধ্যে একটা ভালো লক্ষণ দেখছে। এই দুই পক্ষ যদি সেটা উপলব্ধি না করে, সামনে কার কপালে আবার লুঙ্গি ড্যান্স আছে, কার কপালে আবার এক কাপড়ে পালানোর পর্ব আছে, এগুলো নিয়ে কিন্তু ভাবতে হবে। আমরা ভাবছি নমুনা দেখে, তাদের ভাবতে হবে অন্তত প্রথমত নিজের স্বার্থে। যদিও মুখে বারবার দেশের স্বার্থের কথা বলছেন, আগে নিজের স্বার্থটা যদি তারা একটু ভাবেন, সম্ভবত তারা একটা ফয়সালায় যেতে পারবেন। নইলে তারা গত কদিন ধরে যেভাবে শুধু মুখের কথার সাথে হাতের কাজ বাড়াচ্ছেন, চরিত্র হনন করছেন, ফুটেজ ছাড়ছেন, এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার চেষ্টা করছেন যে কার চরিত্র কত খারাপ, এগুলো খুব সংখ্যাজনক অবস্থা তাদের জন্য কিন্তু অপেক্ষা করছে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এখন তারা উপলব্ধি করবেন কিনা, নাকি তারা আওয়ামী লীগের অভাব পূরণ করবেন এসব করে, যে আওয়ামী লীগ মাঠে নাই, তাদের কাজটা আমরাই করি, তাহলে ওই পরিণতি তারা নিজেরা ভোগ করবেন। কে কতটুকু ভোগ করবেন এটা তাদেরই নির্ধারণ করতে হবে। রাজনীতি শিষ্টাচার নিয়ে কথা বললেন। আসলে হবিগঞ্জের ঘটনা যেটি ঘটেছে, সেখানে তো ওই আজমিরীগঞ্জে হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য জি.কে. গাউসকিন একটা সমালোচনামূলক বক্তব্য ছিল নাসিরুদ্দিন পাটোয়ারি, তার প্রেক্ষিতে বলে হামলা হয়েছে। আতিক ভাই,
আসলে বিষয়টি আপনাদের মতে কিভাবে দেখছেন? দেখেন, এখন পর্যন্ত রাজনৈতিক ময়দানটা অনেকটা বাকযুদ্ধ চলছে। জি। এখনো রাজনৈতিক ময়দানে হরতাল হচ্ছে না, অবরোধ হচ্ছে না, যেটাকে মানুষ আন্দোলনের কর্মসূচি মনে করে। বিরোধী দল সভা করছেন, সেমিনার করতেছেন, জনমত তৈরি করছেন, তারা সারা দেশ তাদের পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করে যাচ্ছে, মাঝে মাঝে সরকারকে একটু তার কড়া কথা একটু মেসেজ দিচ্ছেন। তাতেই যদি আপনি হামলা করা শুরু করে দেন, তা আমরা তো বাক স্বাধীনতা একটা বড় কথা আমাদের সংবিধানে আছে যে আমরা সবাই কথা বলতে পারবো। এখন কথা একজন একভাবে বলতে পারবেন, তো সেটাকে আপনি সহনীয় করতে না পারেন। দেখুন, গত শনিবারে জামাত ইসলামের আমির সহনীয় করতে হবে কেন? রাজনীতির একটা ভাষা আছে না, যিনি বলছে তাকে তো সহনীয় ভাষায় সমালোচনা করা যায় না। এটা হচ্ছে কি, আমাদের বাংলাদেশে যখন যারাই ক্ষমতায় আসেন, তার মধ্যে দেশটা পুরোটাই আমাদের, এখানে অন্যদের কারো কোনো কি থাকা দরকার নেই, শরিকানা দিতে চান কোনো না। শরিক থাকবে না, সব কিছু নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনার হলো সব কিছু তার ভোগ দখল করতে হবে এবং সব সুবিধা নিজেরা একা ভোগ করতে হবে। দেখুন, এক সময় কিন্তু যখন বিএনপি আওয়ামী লীগ ছিল, সুবিধা মোটামুটি কিছুটা ভাগে যোগে ছিল। এখন তো জামাত তো আর সে ভোগ দখলের রাজনীতিতে নাই। পুরো বাংলাদেশে ধরেন যে 99% ভোগ দখল এক সাইডে বিএনপি লোকেরাই করছে। এরপর তাদের কিন্তু সুক্রিয়া আদায় হচ্ছে না, আরও কি দরকার, আরও কি দরকার, এবং সেখানে দেখুন সরকারও সহযোগিতা করছে। দেখুন, গত শনিবারে জামাত ইসলামের আমির বলেছেন সিলেটের জনসভা যে সরকার ফ্যাসিবাদী হয়ে উঠছে, কিন্তু ফ্যাসিবাদ এখনো হয়েছে বলেন নাই। এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আজকের হবিগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, এটা কি নতুন বাংলাদেশের ফ্যাসিবাদের নমুনা না? একটা দল যাচ্ছে, নতুন দল, তারা কথা বলবেন, আপনি দেখলাম গেঞ্জি পিছনে লেখাই আছে, গোপন করা কিছু না, যে হবিগঞ্জ জেলা ছাত্র দল তিনি হামলে পড়েছেন, একটা মানুষের চোখ নষ্ট করে ফেলেছেন। এগুলো কি ওনারা একদিকে বলেন আমরা সংস্কার অক্ষর অক্ষর পালন করব, আর পুরো অ্যাক্টিভিটিসটা হচ্ছে ওনার মানে সংস্কার বিপরীতে অবস্থান করা। যদি আপনি দলীয় কর্মীকে নিয়ন্ত্রণ করতে না পারেন, যদি আপনি দলীয় কর্মী মনোভাব পরিবর্তন করতে না পারেন, আপনি উপরে বসে বসে পার্লামেন্টে আমাদেরকে সংবিধান শেখাবেন, সব যদি মাঠ পর্যায়ে এরকম হয়, এটা আসলে মানুষ কেউ প্রত্যাশা করে না। আজকে আপনি দেখছেন গতকালকে যশোরে 4 আসনের এমপি, তিনি জেলা জামাতের আমির অধ্যাপক রসুল সাহেব, ওনার একটা মেয়ে অসুস্থ, সে তার মানসিক সমস্যা, এবং তিনি ভারতে ট্রিটমেন্ট করেছেন, দীর্ঘদিন থেকে তার অনেকগুলো চিকিৎসা চলছে। তার একটা ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে সমাধান হয়ে গিয়েছিল। আজকে সকালে বানাটিয়া করে লোক নিয়ে এসে এমপির বাড়ির সামনে মব করা হয়েছে। এমপি নিজে ডাল হয়ে তার মেয়েকে রক্ষা করার চেষ্টা করেছেন, ইট পাটকেল দিয়ে তার বাড়ির গ্লাস ভাঙচুর করা হয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে মব সব করেছে ইউনিট সরকারের আমলে। আজকে যে হবিগঞ্জে যে মবটা হলো, এই মবের দায় কি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নেবেন? এই যে একজন এমপি যদি তার বাড়িতে নিরাপদ থাকতে না পারেন, যদি তাকে অবরুদ্ধ করে রাখা হয়, তাহলে এই বাংলাদেশ কি পরিবর্তন হচ্ছে? বিএনপি রাজনীতিকে একটা গুণগত পরিবর্তন আনবে। তারা কথা বলে কিন্তু ঠিকই পরিবর্তনের জন্য, তাদের পুরো কার্যক্রমটা হচ্ছে আসলে আওয়ামী লীগ যেই দ্বারায়, যেই প্রক্রিয়ায়, যেই সিস্টেমে দেশ পরিচালনা করেছে, একইভাবে একই পদ্ধতিতে কিন্তু আবার দেশ শুরু হয়ে গেছে। আমরা আশা করব হবিগঞ্জের ঘটনায় যদি আমরা দেখি এই চিহ্নিত যারা তারা গ্রেপ্তার করেন, তাহলে আমরা বুঝবো যে স্বরাষ্ট্রমন্ত্রী বাস্তবে বাংলাদেশে মব চাচ্ছেন না। অ্যারেস্ট কেউ না হয়, তাহলে আমরা বুঝবো আসলে কি তিনি মবই চাচ্ছেন, কিন্তু মুখে বলছেন আরেক রকম। তেমনইভাবে আমি বলবো যশোরের ঘটনা, কোনো একটা ঘটনা ঘটলেই এটাকে একটা বিভিন্ন কায়দা কানুন করে চরিত্র হরণ করা যে সংস্কৃতি, এটা আওয়ামী লীগ চালু করেছিল, আমরা কিন্তু সেটা এখন চাচ্ছি না। না, এটা কিন্তু আমরা বর্তমানে দুটি দলকেই দেখছি, কিন্তু এটা আওয়ামী লীগ শুরু করলেও কিন্তু আপনি বর্তমানে এই ফটোকার্ডের মাধ্যমে বিভিন্ন প্রচারণা, ফটোকার্ড চলছে, আবার ন্যারেটিভ ক্যাম্পেইন চলছে, দুটি দলই কিন্তু সমানভাবে করছে, চরিত্র হনন করা চলছে, সত্য মিথ্যা যাচ্ছে, আপনি কোনটা করবেন? কয়জনকে আপনি বলবেন এটা এআই আর এটা এআই নয়? মানুষ বুঝছে এরকম আসলে ঘটনা ঘটতেছে, কারণ বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে এআই ধারণাটা আসলে নাই বলা যায়, সেটাকে সত্য মনে করছে। আমি জানবো যে এটা হলো এআই জেনারেট করা হয়েছে, এটিতে কিন্তু আসলে চরিত্র হনন করা হচ্ছে। তো যেটা আমি আপনাকে দেখুন, বাংলাদেশে আজকের এই ঘটনা প্রমাণ বলে যে বিরোধী দল যে মাঠে ময়দানে সরব আছে সংস্কার প্রক্রিয়া নিয়ে, এটা আরও সরব হইতে হবে। কারণ এটা যদি বাংলাদেশে সংস্কার না হয়, আমাদের জুলাই সনদের ভিত্তিতে রাজনীতির গুণগত পরিবর্তন কখনো হবে না। আমি আমার কথা বলবো, আমি আমার সভা করবো, আমি যাই খুশি, তুমি উল্টো তুমি আমাকে বলো, কিন্তু আমি একটা কথা খোঁচা মেরে বলবো, সে খোঁচা কথা
বলার কারণে আমার রাস্তা অবরোধ করে আপনি গাড়ি ভাঙচুর করবেন, এই জন্য কিন্তু জুলাই আন্দোলনে 1,500 মানুষ জীবন দেয় না। এখান থেকে কিন্তু বিএনপিকে লেসন নিতে হবে। আসলে হয়েছে কি, বাংলাদেশে যারা যখন ক্ষমতা আসে, ক্ষমতা আসার পরেই তারা আগের দিনগুলো খুব সহজে ভুলে যায়, যার জন্য বাংলাদেশে কোনো একটা দল 5 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারে না। এটা বাংলাদেশ হয়েছে, কারণ তিনি সুশাসন দেন না, তিনি ক্ষমতা একচেটিয়া ভোগ করার চেষ্টা করেন, সবই তার হইতে হবে। দেখুন, যেটা আপনি দেখেছেন এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা আসলে অনেক কথাই বলি, যেই বিএনপির নেতারা আমাদেরকে অনেক সংস্কারের বয়ান শুনিয়েছেন, ওনাদের 31 দফা সংস্কার বলেছেন, এখন বলে আমরা কখনো সংস্কার বলি নাই, আমরা বলছি সংবিধান সংশোধনের কথা বলেছেন। এরপর দেখুন ওনাদের যে একটা 31 দফাতে আছে, মানে স্পষ্ট করে লেখা আছে 31 দফাতে, আমি বলি আপনাকে, এখানে হলো ওনাদের 9 নম্বর দফাতে আছে যে দলীয় সংকীর্ণতার কারণে মানে রাজনৈতিক কোনো নিয়োগ তারা দিবেন না, মানে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ওনারা রাষ্ট্রীয় সাংবিধানিক এবং সংবিধান প্রতিষ্ঠান তারা সেখানে কি করবেন, লোক ওনারা সেখানে বসাবেন। আমরা দেখলাম বাংলাদেশে আপনার এই যে গতকাল পরশুদিন ঘটনা, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সেখানে বসিয়েছেন হলো ছাত্র দলের ঢাকা মহানগরী উত্তরের সহসভাপতি। একজন ছাত্র দল যদি হয়ে থাকে তিনি কি করে এটা ডিডি হতে পারেন, তার মানদণ্ডটা কি? তার মানে ওই যে বলেছেন এক কথা, বলেন যে আমরা 31 দফা মানুষ আমাদেরকে জানছে, সবই জানছে, তা আপনি 31 দফাতে এই যে কাজটা করলেন, আপনি মেসেজটা আপনি কি দিচ্ছেন? মেহেদী হাসান ঢাকা দক্ষিণ ছাত্র দলের সহসভাপতি, তিনি হচ্ছেন মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষের ডেপুটি ডাইরেক্টর হয়েছেন। রাকিবুল হাসান রাকিব ঢাকা কলেজের জয়েন্ট সেক্রেটারি, তিনি এনজিও বিষয়ক ব্যুরোর ডিডি হয়েছেন। এবং সবচেয়ে জঘন্য হচ্ছে, যেই ব্যক্তিটি ওনাদের নির্বাচনের আগে আসন পুনর্বিন্যাস কমিটির মেম্বার ছিলেন, তাকে ওনারা এডিশনাল সেক্রেটারি করে এখন আইন বসেছেন কোথায়? নির্বাচন কমিশন। সামনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন, একজন এডিশনাল সেক্রেটারি নিঃসন্দেহে ভূমিকা সেখানে থাকবে। তার মানে কি? ওনারা বলছেন আমরা সংস্কার করতেছি। শামসুল আলম সাহেব যখন বিএনপিতে যোগ দিয়েছেন এবং তিনি বিএনপি সেই কমিটির মেম্বার ছিলেন, আসন পুনর্বিন্যাস কমিটির নজরুল ইসলাম খানের সাথে, তিনি যখন এসে এখন আবার পদায়ন পেয়ে নির্বাচন কমিশনে বসেন, তখন আপনি ফ্যাসিবাদ রুখবেন কিভাবে? এই জন্য আমরা বলি, অলরেডি যেই কাজ আওয়ামী লীগ শুরু করেছে 17-18-র দিকে, মনে হয় আওয়ামী লীগ থেকে অভিজ্ঞ ভালোই নিয়েছে। আমার কাছে মনে হয় বিএনপি সম্ভবত বেশি দিন ক্ষমতা থাকতে চাচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে আর যে তারা মনে খুব তাড়াহুড়া করতেছে, না জানি কি হয়ে যায় নাকি। যদি কেন আপনি এগুলো করছেন? আপনি কেন জনগণকে বিভ্রান্ত করছেন? আপনি কেন আপনার কমিটমেন্টের জায়গা আপনি সরে যাচ্ছেন? এদেশের জনগণকে কিন্তু শেখ হাসিনা বোকা মনে করেছিল, এরা বোকাশোকা মানুষ, ছাত্ররা তো কী করবে, এরা তো কোনো কাজ করবে না, যা খুশি তাই করব। কিন্তু যা খুশি তাই করব করে কিন্তু 15 বছর টিকেছিল। এখন আওয়ামী লীগের রাজনীতি শেষ, আর বাংলাদেশের প্রাসঙ্গিক তার হবে না। যদি এখন বিএনপিও মনে করে যে আমরা 17 বছর বাইরে ছিলাম, দেখি এখন সব 1 বছরে করে ফেলবো আমরা, তিনি কেন করছেন? আপনি যে জায়গাগুলো সচিবকে পদায়ন করার কথা, সেখানে কেন আপনি তো ওই লোক বসাচ্ছেন? তখন এখানে আজকে জামাত অলরেডি সমালোচনা করেছে। আমি আবার শুনে আপনাকে, দেখুন আপনি কাজী রওনকুল ইসলাম টিপু, উনি হলো বন ও পরিবেশ সহ সম্পাদক, ওনাকে আপনি করেছেন কি ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ হলো জলবায়ু পরিবর্তন ট্রাস্ট। আমি জিজ্ঞাসা করতে চাই, রওনকুল ইসলাম কি প্রতিভা আছে? জুলাই বিপ্লব হয়েছে কোটানা মেধার মানে সুলাং সামনে রেখে, যদি এখন বিএনপি কোটে আপনি বসান জলবায়ু পরিবর্তন ট্রাস্টের একজন ব্যবস্থাপনা পরিচালক, তাহলে এই জাতির কপালে যে কি আছে আল্লাহ আসলে ভালো জানে। জাকির সিদ্দিকী সহসভাপতি যুবদল, উনি চেয়ারম্যান তাঁত বোর্ড। তাঁত বাংলাদেশের কি, ওনার কি অভিজ্ঞতা আছে? তার মানে আপনি এখন কর্মসংস্থান করতেছেন, যে লোকগুলো বেকার ছিল কর্মসংস্থান করো, তো দেশ কীভাবে আগাবে? যে এখন যেভাবে আপনার গ্যাস সংকট হয়েছে, এখানে সংকট হয়ে যাবে। অযোগ্য লোক যখন দলীয় বিবেচনায় রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব পায়, সেই রাষ্ট্র, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে আমার প্ল্যান আছে, এদিকে আসলে সেই ধরনের কোনো পরিকল্পনা কিনা যে রাষ্ট্রকে তার সঠিক দিকে দাবিত করার পরিবর্তে একদম পিছনে ব্যাকডেটেড জায়গা নিয়ে যাওয়ার পরিকল্পনাটা কিনা, এটা আমাদের বুঝতে হবে। দেখুন শামসুজ্জামান সুরুজ সাহেব নির্বাহী কমিটি, আমি বলছি তিনি মানে এই যে এতগুলো বিষয় আছে, মানে আপনি কোনো ড্যাম কেয়ার। আর যখন আমার সমালোচনা করি আমরা ফ্যাসিবাদ কোথায় থেকে হইলাম, আবার আমাদের বিএনপির মহাসচিব বলে যে আমি আপনার কাছে আবার আমি আপনাকে একটা প্রশ্ন করি, শুরু করছি, আপনিই বলবেন। যেহেতু আমি শুরু করছি মব সন্ত্রাস এবং আজকে এনসিপিতে যে হামলা হলো, অর্থাৎ দলীয় হামলা, মব সন্ত্রাস, এগুলো আমরা ইন্টারিম আমলে দেখেছি এবং তার সুরাহা হবে বলে আমরা নির্বাচিত সরকার কাছে প্রত্যাশা অনেক বেশি ছিল।
এখন আতিক ভাই যেটা বললেন যে কিছু হলেই সরকারি দল হামলা করছে বা কথা বলতে হলে কথার স্বাধীনতা থাকবে, কিন্তু হামলা করলে কোনো প্রোটেস্ট করতে হবে, এর দায় কি শুধুই সরকারি দলের? আমরা কি রাজনীতির সহনশীলতা বা জুলাই কি আমাদের এই শিক্ষা দেয়নি যে আমরা কিভাবে সুস্থ রাজনীতি করতে পারি, রাজনীতি ভাষা সহনশীল হতে পারে কিরকম করে, সে শ্রদ্ধাবোধ কিভাবে থাকতে পারে, তাহলে তো সে ভাব থেকেও মিনিমাইজ করা সম্ভব। সম্পূর্ণ প্রাসঙ্গিক বিষয়টাকে আমাদের যদি ব্যাখ্যা করতে আসলে কিভাবে এই জিনিসটা ভালোভাবে এগুতে পারে। এটা একটু কিন্তু আমার আতিক ভাই বলেছেন, জি, সেটা বলেছেন তিনি সহনশীলতার কথা, লিসন নেয়ার কথা। লিসন কিন্তু একপক্ষীয় হয় না। আজকে এই সংসদে আছেন বেশ কয়েকজন, নাম উল্লেখ করতে পারি, যদি 5 আগস্ট না ঘটতো এতদিনে তাদের মৃত্যুদণ্ডটা হয়ে যেত। এই আতিক ভাই সহ আরো অনেকে আছেন, আজকে টকশোতে আসা বোধহয় নসিবে জুটতো না। হয়তোবা যেভাবে ছিলেন পরিচয় গোপন করে ধান খেতে বা পাট খেতে, অথবা কারো কারো তো শ্বশুর বাড়িও জায়গা দেয় নাই, যে ঝামেলায় জামাইটা বড় যন্ত্রণাদায়ক, জায়গা দিলে পুলিশ আসে ওই বাড়িতে, এক মানে অজানা গন্তব্যের মধ্যে তারা ছিলেন। তাহলে ওই ক্ষেত্রে শিক্ষা নেয়ার বিষয় কিন্তু জামাতে ইসলামীরও আছে। এখন কে কতটুকু নিচ্ছেন, বিএনপির শিক্ষা নেয়ার পর্ব বেশি, দল বড়, অনেক ভুগেছে তারা, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, মিথ্যা মামলার শিকার, হয়রানির শিকার। তাদের মহাসচিব কিন্তু কাঁদতে কাঁদতে বলেছিলেন যে আমার দলের লোকেরা পরিচয় গোপন করে ঢাকায় রিক্সা চালায়। অর্থাৎ উপলব্ধির একটা বিষয় ওখানেও আছে, লিসন নেয়ার একটা বিষয় ওখানেও আছে। কিন্তু গত কদিন তারা যে আচরণটা করছেন মনে হয় দিব্যি ভুলে গেছেন। আবার সুক্রিয়া শব্দটা ব্যবহার করেছেন আতিক ভাই, খুবই প্রাসঙ্গিক শব্দ। অর্থাৎ অন্তত একটু সন্তুষ্টি প্রকাশ করা। তো সন্তুষ্টি দূরে থাক, এরই মধ্যে তারা ভাগাভাগিতে যে পর্যায়ে চলে গেছেন, অর্থাৎ সুবিধা ভাগাভাগিতে। এটা কি খুব জরুরি ছিল? বেঁচে আছেন, এটা কি কম যথেষ্ট? তারপরে ভালো তো আছেন, প্রকাশ্যে ঘুরছেন। সেই ক্ষেত্রে যে দলীয়পনার কথা যেটা বলেছেন আতিক ভাই, তার সমালোচনাকে সরকার যদি সমালোচনা হিসাবে না নিয়ে সহযোগিতা হিসাবে নেয়ার সুযোগ আছে। কারণ এই যে চেয়ারম্যান নিয়োগ করা বিভিন্ন সংস্থায় বা কর্পোরেশনে, এই প্রিভিলেজ তো সরকারের আছে, এই সক্ষমতা আছে। আবার এটা খুব অনৈতিকও নয়। বেশি নৈতিক হতো যে যেখানে অভিজ্ঞ তাকে ওখানে দেয়া। অভিজ্ঞ লোকের কিন্তু বিএনপিতে কোনো অভাব নাই, তারা জামাতে ইসলামীকে এসব দল দিবেন না, পদগুলো দিবেন না, এটাই স্বাভাবিক। কারণ সরকারটা দলীয়, এটা কিন্তু জাতীয় সরকার নয় বা মিলেমিশের সরকার নয়, অথবা 4 দলীয় সরকারও নয়। তারা তাদের দলকে দিবেন। নিশ্চয়ই বিএনপিতে লোকের অভাব পড়ে নাই, কতগুলো জায়গা আছে কিন্তু অত্যন্ত টেকনিক্যাল তো বটেই, স্পর্শকাতরও। আমাদের অর্থনীতিতে ম্যাটার করে, আমাদের কূটনীতিতেও ম্যাটার করে, এমন এমন কতগুলো জায়গা আছে কিন্তু। তো বিএনপিতে যথেষ্ট উপযুক্ত লোক আছে, এটাও তো এক ধরনের সুযোগ। দলের মেধাবীদেরকে মূল্যায়ন করার এটা কিন্তু অবারিত সুযোগ। এর আগে যে পর্বটা হয়েছে বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ করা, যেহেতু ভোট লাগে না, ভোট না লাগারও কিন্তু একটা সুবিধা আছে। কখনো কখনো ভোটে দেখবেন যোগ্য লোক পাশ করতে পারে না, তাহলে বিকল্প উপায়টা কি? সিলেকশনের পজিটিভ দিক আছে, আমি নেগেটিভ দিকে যাচ্ছি না। যে মেধাবী, দুর্দান্ত, দেশপ্রেমিক, তাদেরকে কাজে লাগানো, এই সুযোগটা বিএনপি হাতছাড়া করে ফেলছে কিনা আতিক ভাই সম্ভবত সেটাই বলতে চাচ্ছেন। তো এটাও তো এক ধরনের সহযোগিতা এই প্রশ্নে বলছি, এই যে মনে করিয়ে দেয়া। কারণ আমরা কথা সহ্য করতে পারি না। নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলছেন, তাকে সহ্য করা যায় না বিশেষ একটা কারণে, একদম জায়গা মতো কথা বলার একটা অভ্যাস বলেন আর বদ অভ্যাস তার আছে। যখন সে হবিগঞ্জ যাবে ওখানে জিকি গৌসকে নিয়ে কথা বলবে, ওই উঠানে গিয়ে বলবে। কক্সবাজার গেলে একদম সালাউদ্দিন সাহেবের পুকুর পাড়ে গিয়ে কথাটা বলে। এটা হতে পারে এই প্রজন্মের এক ধরনের বৈশিষ্ট্য বলেন, সৌন্দর্য বলেন, আর যদি ভিন্নভাবে বলেন যে ঠিক আছে বেয়াদবি করে, তো এই বেয়াদবির কাছ থেকেও তো একটা আদব শিক্ষা নেওয়া যেতে পারে। ও দেখবেন যে সুনির্দিষ্ট কথা বলে নাসিরউদ্দিন পাটোয়ারি। ওই যে কিছুদিন আগে বোধহয় ঝিনাইদহ গিয়ে যেখানে ডিমের শিকার হয়েছে, ওখানে গিয়ে একদম সুনির্দিষ্ট এমপি কি বাজে কাজ করেন তিনি ঠিক ওইটাই বলেছেন। তো এগুলোর মধ্যে একটু হজমি শক্তি আনতে অসুবিধা কি? তার গায়ে হাত তোলা তো জরুরি নয়, তাকে ডিম মারা তো জরুরি নয়। তো এই একটা জায়গায় আমি মনে করব জামাত যে সহযোগিতা করছে, অর্থাৎ সমালোচনা করছে, সমালোচনাটাকে সহযোগিতা হিসাবে নিলে সম্ভবত খুব সমস্যা হয় না।
কারণ জামাত তো সরকার ফেলে দিতে চাচ্ছে না, তারা তাদের একটা রাজনীতি মার্কেটিং করছে। আর রাজনীতিতে মার্কেটিং বলতে বিষয় আশয় আছে, প্রেজেন্টেশন আমরা শুধু মিডিয়াতেই ব্যবহার করি না, রাজনীতিতেও আছে। কে কোনটা প্রেজেন্টেশন করবে? জামাত বেশি বেশি করে 24কে প্রেজেন্টেশন করে, কারণ এখানে তাদের একটা অ্যাচিভমেন্ট আছে তারা মনে করে। তো বিএনপিরও তো অ্যাচিভমেন্ট আছে, বিএনপির 24 নিয়েও অ্যাচিভমেন্ট আছে, 90 নিয়ে আছে, 71 নিয়ে আছে, তাদের অ্যাচিভমেন্ট আরও বেশি। কিন্তু যদিও 71-এ বিএনপি নামে কোনো দল ছিল না, কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদান ওখানে, মেজর জিয়া নামে, তখন বিএনপি সেটা প্রেজেন্ট করবে, মার্কেটিং করবে, 90 করবে, 24ও বিএনপির অনেক শরিকানা আছে। কিন্তু আমরা গত কয়েকদিন দেখছি ওই যে 24কে একেবারে নিজের বগলে নিয়ে যাওয়ার একটা প্রতিযোগিতা চলছে। তো এটা মাঝে মধ্যে কিন্তু সংঘাতের জন্ম দিচ্ছে, আবার সংঘাতের মাত্রা যোগ করছে। যারা সরকারে আছে তাদের হিম্মত একটু বেশি থাকে, তারা একটু বেশি ক্ষমতাবান, তো সমান্তরালে তাদের সহিষ্ণুতার ভলিউমটাও বোধহয় একটু মোটা করা লাগবে। ওই সহিষ্ণুতা চর্চা করলে আমার বিশ্বাস হবিগঞ্জে যা হয়েছে, কুষ্টিয়া যা হয়েছে, এগুলো হওয়ার কথা নয়, বা এই মাত্রা যাওয়ার কথা নয়। যুদ্ধটা হয়তো মুখেই থাকবে, শব্দ যুদ্ধে থাকবে, কিন্তু সেটা হাতের যুদ্ধে, অস্ত্রের যুদ্ধে, ডিমের যুদ্ধে চলে যাওয়া, অবশেষে সর্বশেষ যেটা যোগ হয়েছে চরিত্র হননের যুদ্ধে চলে যাওয়া। কারণ দিব্যি আমি দেখতে পাচ্ছি আমার এই গণমাধ্যমে কাজ করার এই কিছু অভিজ্ঞতার কারণে, চরিত্র হননটা যে পর্যায়ে যাচ্ছে এখন, এটা বাংলা সিনেমার কিন্তু ওই যে হাঁ ভাই আসিতেছে, আংশিক রঙিন, ধামাকা, কে যে কারে কোন ধামাকা দেখাবেন, কে কার ছবি কোন দিকে ছাড়বেন, এগুলোর যে বিশাল এক দর্শক বাহিনী আছে বা বেনিফিশিয়ারি গোষ্ঠী আছে, তারা বোধহয় মাঝে মধ্যে ভুলে যাচ্ছেন। এই উপলব্ধির একটা আহ্বান দুই দিকে থাকতে পারে, এটা শালীনতার প্রশ্নেও, 24-এর সম্মান রক্ষার্থেও, এবং নিজেদের ইজ্জত রক্ষার্থেও। যেহেতু জুলাই নিয়েই কথা হচ্ছিল, আজকে একটি রিপোর্ট এসেছে প্রথম আলোতে, জুলাই ফাউন্ডেশনের টিকে থাকার লড়াই চলছে। যে আমরা জুলাই নিয়ে কথা বলছি, আপনি বললেন যে প্রত্যেক দলই জুলাইকে বগল দাবা করতে যাচ্ছে। জুলাইয়ের বেনিফিশিয়ারি কিন্তু সবাই। ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু এই জন্যই জুলাই ফাউন্ডেশন করেছে। অর্থাৎ জুলাই ফাউন্ডেশন কাদের জন্য? জুলাই যারা আহত হয়েছে, নিহত হয়েছে, এবং সেই বিষয়ে জুলাইয়ের যে অ্যাচিভমেন্টগুলো কীভাবে আরও বেশি সার্কুলেট করা যায় সেই বিষয় নিয়ে। জুলাই ফাউন্ডেশনের কর্মীরাই এখন এবং এ মাসে ঈদের বোনাসও পাননি, এবং তাদের 12 মাসে 24 লক্ষ টাকা বকেয়াও রয়েছে। জুলাই স্মৃতি জাদুঘর কি অবস্থা? এখন তো তারা জাদুঘর হচ্ছে, তারা 5 আগস্টে গোপন করার কথা আছে, দেখতে চাচ্ছি কি হয় সেখানে আসলে। তাহলে তো সরকার এই বিষয়টা কিভাবে নজর দেওয়া উচিত? ফাউন্ডেশন তো রয়েছে, জুলাইয়ের বেনিফিট কি শুধু মুখে মুখেই থাকতে হবে? এই ফাউন্ডেশনের কার্যক্রম তো আরো পরিধি বিস্তার করা দরকার। অবশ্যই বিস্তার করা উচিত। এই বিষয়টি কিভাবে দেখছেন? প্রধানমন্ত্রীর দিক থেকে কিন্তু আমরা আন্তরিকতা দেখছি, সমস্যা দেখছি না। জি, আন্তরিকতা, কিন্তু কার্যক্রমে তো আসলে জুলাই ফাউন্ডেশন গত 4 মাস ধরে যে অবস্থা, তো আর তিনি করবেন না, তিনি নির্দেশনা দিবেন, নির্দেশনাও দিচ্ছেন। জি, এবং জুলাইয়ের ওই ফ্রন্ট লাইনারদের প্রতি, ফ্রন্ট ফিগার যারা ছিল, তাদের প্রতি আমরা বেগম খালেদা জিয়ার এক ধরনের আদর স্নেহ কিন্তু দেখেছি। তিনি যতদিন জীবিত ছিলেন, আপনি বোধহয় কিছু ফুটেজ মনে আছে কিনা, তারাও তার প্রতি এত বিনয়ী ছিলেন, তিনিও তাদের প্রতি খুব সহানুভূতি ছিলেন। সেটার ফলো আপে কিন্তু আমরা ঘাটতি দেখছি। জুলাইকেই কিন্তু এরই মধ্যে ব্যঙ্গ করে ঝুলাই বলা হয়। ঝুলাই কারা বলে? আওয়ামী লীগ এসে বলে না, কিন্তু তাদের মধ্য থেকে বলা হচ্ছে। আবার ফাউন্ডেশন শুনতে ইংরেজি শব্দ বড় ভালো লাগে, এমন যদি হতো যে কোনো ফাউন্ডেশনের দরকার নাই, তারাই তো গোটা দেশের একটা ফাউন্ডেশন দিয়েছেন। কিন্তু ক্রমে ক্রমে কোনো কোনো পদক্ষেপে দেখা যাচ্ছে এই যে ভাতা, অনুদান, এই শব্দগুলো কিন্তু সম্মানের না, খুবই অসম্মানের শব্দ। প্রকারান্তর এগুলোর পাশাপাশি শব্দ কিন্তু ভিক্ষা। আমরা মুক্তিযুদ্ধ নিয়ে এই কাণ্ড ঘটতে দেখেছি, দফায় দফায় তালিকা, এখনো তালিকা আছে, সংশোধনও হয়। তো এটা করে কিন্তু অসম্মান করা হচ্ছে একদিকে, দ্বিতীয়ত ফাউন্ডেশন করার পর আবার তালিকায়ও কিন্তু গোলমাল আছে। জুলাই যুদ্ধা নামে সনদ নেয়ার একটা প্রবণতাও বেড়ে গেছে। জুলাইকে ফেরি করার একটা, সোজা বাংলায় বললে দোকানদারি করার একটা প্রবণতাও আমরা দেখছি। তো এটা অন্তত যদি মাননীয় প্রধানমন্ত্রী আরেকটু উদ্যোগ নেন, তিনি আন্তরিক, কোনো সন্দেহ নেই, আরেকটু উদ্যোগ নিয়ে বিষয়টা যদি একটু মিনিমাইজের দিকে আনেন,
দয়ার দিকে না নিয়ে সম্মানের দিকে রাখেন। আপনি আজকের এই তারিখটাতে ভাবেন তো, 24-এর এই তারিখটার কথা, কি তাচ্ছিল্য না করা হয়েছে। নেশাখোর বলা থেকে শুরু করে রাজাকারের নাতিপুত্তি পর্যন্ত কোনো গালমন্দ তাদের বাদ ছিল না, বাদ দেওয়া হয়নি। নতুন করে আবার যদি এই ভাতা, ভিক্ষা, দয়া, দান, অনুদান এসবের মধ্যে ঢুকিয়ে রীতিমতো একটা হাউকাও বাঁধিয়ে ফেলা হচ্ছে, কিন্তু এটা যতদিন যাচ্ছে নমুনা বলছে যে সামনে বোধহয় আরও বাড়বে। আমরা ব্যক্তিগতভাবে, আমি এটা আমার গণমাধ্যমের পরিচয় নয়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এখনো আমি কিন্তু খুব নিজে নিজে প্রশ্নবিদ্ধ হই। বাসে উঠলে যখন জিজ্ঞেস করে মুক্তিযোদ্ধা আছেন নাকি কেউ, হাত তোলে একজনে, কি জন্য? ভাড়াটা একটু কম দেওয়ার জন্যে। তাৎক্ষণিক খুব দয়া হিসেবে ভালোই লাগে, কিন্তু কালেকটিভলি এটা কি সম্মানের? বরং তাদেরকে যদি মর্যাদার একটা জায়গা দেয়া যেত, বা এই যে এখন বিভিন্ন জায়গায় নিয়োগের কথা আসছে, ওখানে তো তাদেরও একটা শরিকানা থাকতে পারতো, সেটা কিন্তু সম্মানের হতো। তাদের তো স্লোগানও ছিল কোটা না মেধা। তারা মেধাটা যদি এখানে প্রকাশের সুযোগ পেতেন, আমার মনে হয় এটা বেশি সম্মানের হতো। এটা দোকানদারের দিকে এই পর্যায়ে চলে যেত না। সামনে যে আরো কোথায় যাবে খুব দুশ্চিন্তা হচ্ছে, কিন্তু সে বিষয়টা মাথায় রাখছি। আতিক ভাই, জুলাইয়ের ফাউন্ডেশন এবং জুলাইকে ধরে রেখে সামনে আগানোর পথ যদি 1 মিনিটে বলেন, অবশ্যই শেষ করব। দেখুন, আমরা 5 মাসের বিএনপি সরকারের কোনো আসলে দেখছি না। যদি আমরা বিচারের কথা বলি ট্রাইব্যুনালে, সেটা খুবই ধীরগতি চলছে, এবং জানেন এটা আসলে শেষ পর্যন্ত গন্তব্য কোথায় গিয়ে থাকে। কেন জুলাই ফাউন্ডেশনে আমাদের কথা বলতে বলুন? সরকারের দায়িত্ব ছিল সেটা, কেন আমরা বলতে হচ্ছে? কেন আমাদেরকে আলটিমেটাম দিতেছে আপনি 5 তারিখে আমরা জুলাই জাদুঘর ওপেন করব? কেন বলতে হচ্ছে আমাদের? সরকার তো অনেক কাজই করছে। সরকার আসলে মনোযোগটা এদিকে কম, কিংবা কোনো না কোনোভাবে কোনো একটা পক্ষ চাচ্ছে যাতে করে জুলাই কেন্দ্রিক সরকার কোনো ভালো কিছু করতে না পারে। এটা আমরা লক্ষ্য করছি। তারই ভার্সনটা হচ্ছে এখন এই যে আজকে দেখলাম ওনারা জুলাই সংবিধান সংশোধন কমিটি করেছেন। এটা দুর্ভাগ্যজনক আমাদের জন্য। 17 বার বাংলাদেশের সংবিধান সংশোধন হয়েছে। এই সংশোধনের রাস্তা দিয়ে ফ্যাসিবাদী কাঠামো বাংলাদেশে তৈরি হয়েছে। এখনও যে আপনি সংশোধন করবেন, সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন করার জন্য, ক্ষমতা ভারসাম্য নিয়ন্ত্রণ করার জন্য যে মানুষ যে সংস্কারে ভোট দিয়েছে গণভোটে, যদি এই সুযোগ সরকার গ্রহণ না করে, আমার কাছে মনে হয়, আমরা খুব ছোট মানুষ, অভিজ্ঞতা আমাদের বেশি, এক সময় কিন্তু তার জন্য বিএনপিকে দল হিসাবে পস্তাতে হবে। কেন আমরা কাজটা করি নাই? যেমন কেয়ারটেকার নিয়ে তারা পস্তাচ্ছে না, মানে কেয়ারটেকার ছিল রূপরেখা যে বিএনপি মানতে বাধ্য ছিল 91 সালে, 3 জনের রূপরেখা মানে নাই, বাধ্য হয়েছে আমরা মাঠে মধ্যে আন্দোলন করতে, পরে তারা এটাকে দিয়েছেন। এখন যেভাবে তারা সংস্কার নিয়ে টালবাহানা করতেছে, নানা ব্যাখ্যা দিচ্ছেন, যদি ক্ষমতার বাইরে বিএনপি একসময় যাবে, তখন তারাই আওয়াজ তুলবে সংস্কার চাই, সংস্কার চাই, সংস্কার চাই। বিএনপি সবই বুঝে, সবই করে, ফানি গোলা করে 8 দিন হসপিটাল বন্ধ করেছে না, আবার চালু করেছে কেন? মানে তারা পারবে না চাইলে এটা। তা আমরা বলবো যে পানি গোলা করার দরকার নেই, মানুষকে স্বস্তি দেন, রাজনৈতিক সংকটটা দূরীভূত করেন। আমাদেরকে এত সংবিধানের শেখানোর দরকার নেই। সংবিধানের বহু শিখিয়েছে আমাদেরকে শেখ হাসিনা, আপনারা এভাবে টিকতে পারবেন না। মেহরবানি করে সংবিধানের ব্যাখ্যা কম দিয়ে সোজা পথে আসেন, সিরাতুল মুস্তাকিমের দিকে। আপনারা সংস্কার পরিষদের শপথটা নেন, রাজনৈতিক বাক যুদ্ধ কমে যাবে, বল আপনাদের কোর্টেই থাকবে, কিন্তু আমাদের কোর্টে বল দিবে না। আমরা খেলতে গেলে সহ্য হবে না, এটা হইতে পারে না। আমরা গোল দেওয়ার চেষ্টা করবো। আমরা গোল দেওয়া মানে হচ্ছে আপনি আর মাঠে টিকতে পারবেন না, এটা মাথায় রেখে কিন্তু আশা করি ফাউল গোল যেন আবার না হয়। গোলে আগে গোলফোর্স দেখি না আমরা, যদি একবার বল গোলফোর্স দিনে যায়, বল একবার, তখন ভালো গোলটা সেখানে চলে যাবে। মোস্তফা কামাল, অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সকলের মতো আমরাও চাই এই সরকার আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশের জন্য দায়িত্বশীল কাজ করুক এবং বিরোধী দলও তাদের অবস্থান থেকে সক্রিয় থাকুক। যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।